ঠিক লোক নির্বাচনটা এতক্ষণে আসছেন পয়েন্টে। ঠিক লোকটাকে ঠিক জায়গায় বসানো হয়নি, এবং এটা আমাদের প্রধান উপদেষ্টা স্বীকারও করছেন। উনি কিন্তু স্বীকার করেছেন আমরা তো এই কাজের লোক না। শুনেন, প্রধান উপদেষ্টার কিছু কিছু জায়গায় আমি বুঝি না, মানে উনি বলছেন যে আমি এই কাজের লোক না, ভালো কথা, আমাকে ওরা আনছে, এটুকু ভালো কথা। ওনার একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে, এটাও ভালো কথা। খারাপ কথা কোন না জানেন, যখন নাকি কেউ বোঝে যে আমি এই কাজটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন না, অথচ আমাকে দায়িত্বটা নিতে হবে কারণ আমার গ্রহণযোগ্যতা ভালো, তখন তার প্রথম কাজটা কি জানেন? প্রথম কাজটা হলো আমার আশেপাশে এমন এমন যোগ্য লোককে আমি নিয়ে আসবো যে আমি যে কিছু জানি না এটা যেন কেউ বুঝতেই না পারে। সমস্ত যোগ্য লোক আমার কাজটা করে দেবে, আমি মাঝখানে বসে থাকবো। এটা হলো কি মূল কাজ। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, রিপন ভাই কিভাবে নেবেন আমি যাই না। বলেন। রিপন ভাইয়ের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তো গৃহবধূ, গৃহবধূ না, 91-এ কি হলো, দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন, প্রাইম মিনিস্টার হয়ে গেলেন। উনি বিশাল জ্ঞান অর্জন করে আসছিলেন তা কিন্তু না। খেয়াল করেন, ওনার কিন্তু রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু উনি একটা বেসিক কাজ করছিলেন। ওনার আশেপাশে সব এক্সপার্ট লোকগুলিকে উনি নিয়ে বসছিলেন। এত এক্সপার্ট লোক নিয়ে বসছিলেন, উনি যে কিছু জানেন না অথবা উনি যেগুলি এক্সপার্ট না এটা কেউ বুঝতেই পারে নাই। 5 বছর চলে গেছে, 5 বছরে দেখে দেখে অনেক কিছু শিখা ফেলেছেন। ভাই এইটা হলো সিস্টেম। ওই সময় সবাই কিন্তু বলতো যে খালেদা জিয়া তো কথা কম বলেন, তো ওনার তো কথা বলার দরকার পড়তো না, উনি তো এই লোকগুলিকে কাজ করাইতেন। তো আপনি জানেন না, ঠিক আছে, রাজা মশাই জানে না, কিন্তু রাজা মশাই ওনার যে উজির নাজির নিয়োগ করছে এইগুলি জানে, তারা কাজটা করে, ওনার না জানাটা আর প্রকাশিত হয় না। তার মধ্যে উনি শিখা ফেলেন নিজে করা। উনি এইবার করছেন কি, উনিও জানেন না, কতগুলি আনারি লোককে নিয়ে বসছেন। এবং উনি আবার বলেন যে আমি তো ঠিক মতো জানি না, কিন্তু ওনাদেরকে আমি কিভাবে সমালোচনা করবো। না, এখন সেই ব্যর্থতা আপনি স্বীকার করার পরে কি করণীয় সেই প্রশ্ন কিন্তু উঠছে। আছে তো দেখেন, আমি একটা কথা বলি আপনাকে, একজন লোক ভীত সংস্তুষ্ট, আপনার বাসাতেই ধরেন আপনার একটা বাচ্চা হঠাৎ করে খুব ভয় পেয়ে গেছে, আপনি তাকে অভয়টা দিবেন কিভাবে, অথবা তাকে আপনি কিভাবে স্বাভাবিক পর্যায়ে ফেরত নিয়ে আসবেন? আপনাকে এমন কিছু কাজকর্ম করতে হবে যে কাজকর্মের প্রেক্ষিতে ওই বাচ্চাটা মনে করবে যে সে যেটাকে দেখে ভয় পেয়েছিল ওটা আসলে ভয় পাওয়ার মতো কোনো বিষয় না। এই জিনিসটা তাকে কিন্তু আপনাকে মনে করাইতে হবে অ্যাজ এ গার্জিয়ান, তাই না? তো অভিভাবক হিসাবে এই সরকার, আপনি বলেন তো ভাই, গত 7 মাসে এমন কি কাজ করেছে যেটা দেখে পুলিশ মনে করতে পারতেছে যে তাদের আবার পূর্ণ উদ্যমে কাজে ফেরত আসা দরকার? আপনি একটা ঘটনা দেখান, যে ঘটনা দেখে পুলিশ বাহিনীর সাধারণ পুলিশরা মনে করতে পারে যে এই সরকার আমাদেরকে অভয় দিয়েছে এবং আমরা এখন পূর্ণ উদ্যমে কাজে ফেরত আসি। সরকার একটা দেখান আপনি, পজিটিভ একটা, পারবেন না। তো আপনি কিছুই করবেন না আর আপনি আশা করবেন ঘটনাটা ঘটে যাবে, তা তো হবে না। না, বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আমরা সমালোচনা করি, তারা নিষ্ক্রিয়, তারা যায় না, তারা ব্যবস্থা নেয় না, চোখের সামনে এটা সেটা ঘটে। সেই জায়গায় তাদের ভয়টা কিসের তাহলে? কোনটা? মানে যেসব ক্ষেত্রে পুলিশের ভূমিকা নেয়ার কথা, আমরা দেখছি মব বা আরো অনেক পক্ষ নানান বেআইনি কাজ করছে, কিন্তু পুলিশ ভূমিকা নিচ্ছে। তারা একটা মবের থেকে, মবের জন্য কে দায়ী এটা আইডেন্টিফাই করে একটা লোককে তারা ধরে আনলো। হাইপোথেটিক্যালি কথাগুলো বলতেছেন, একটা লোকে একটা ইয়াং ছেলেকে দেখলো সেই মবটা মূলত ক্রিয়েট করেছে, আমি ভিডিও ফুটেজে দেখলাম, তাকে ধরে আনলো। পুলিশ কি শিওর তাকে আটকে রাখতে পারবে? মানে কে ছাড়ে নেবে? ছাড়ে নেবে ইয়াং কোনো একটা স্কুল ছাত্র, ক্লাস 9-এর একটা পোলা এসে বলবে যে আমি সমন্বয়কের ছোট ভাই অথবা আমি সমন্বয়ক। পুলিশ কি করবে? তাকে কে আটকে রাখতে দিবে? আটকাতে পারবে? পারবে না, মোরালটা নেই। এবং অনেক মবের ঘটনা আমরা দেখছি যে পুলিশ পেছনে যাবে নিজেকে বেইজ্জতি করার জন্য, যাবে না তো, হচ্ছে তো তাই। দেখেন কতগুলো ঘটনা আমি বলি, পরিণতি খারাপ হবে সে ভয়। সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে মামুনুল হক, 3 মহারথী পুলিশের হেলিকপ্টারে উঠে গেলেন মাগুরা। আমি কিন্তু ওনাদের খুব একটা দোষ দিই না, ওনারা গেছেন, কেউ উঠে দিয়ে তাকে সিট ছেড়ে দিছে, বলছে স্যার সিট তো এমনি খেলে আপনি বসেন যান। আমি ওনাদের কোনো দোষ দিই না, ভাই ক্ষমতা পাইলে আপনি বলবেন। এখন প্রশ্নটা হলো যে ওনারা যে উঠছেন, বসতে পারছেন, গেছেন, এতে কোনো সমস্যা নেই। আমার কোশ্চেন হলো যে পুলিশ কীভাবে ওনাকে নিল?
পুলিশ পুলিশ কিভাবে কি এই মানুষগুলোকে না নিয়ে পারতো? না, আমি সে আলোচনায় যাচ্ছি, ওইটি মূল প্রসঙ্গ। পুলিশকে আমাকে নিবে, আপনাকে নিবে, আপনাকে ভয় পাবে কেন? এই তো, তার মানে পুলিশ কাকে ভয় পায়? যাদের একদম পাবলিক ক্ষমতা আছে। সে তো পাবলিক আমার দৃষ্টিতে, সেও পাবলিক, আমিও পাবলিক। সে তো একটা পলিটিক্যাল পার্টির লিডার। তো আরেকটা পলিটিক্যাল লিডার রিপন ভাইকে নিবে, সে রিপন ভাই পলিটিক্যাল লিডার নিবে না, লিডার হলেই হবে না, অনেক ক্ষমতাশালী লিডার হতে হবে। আসলে কিংস পার্টির কেউ হতে হবে, হয় কিং এর পার্টির হতে হবে, অথবা কিংস পার্টির কিং এর অনুগ্রহপ্রাপ্ত পার্টির হতে হবে। ঘটনা সেখানে আওয়ামী লীগ আমলে হলে ছাত্রলীগের লিডারকে নিত, যুবলীগের লোকের নিত, পুলিশ নিত, ঠিক আছে, নিজের সিট ছেড়ে দিয়ে নিত। এখনো তাই করতেছে। তো এখন এই যখন ওনার অবস্থা দেখেন না আপনি, একটা ঘটনা, আমি একটা ভালো ঘটনা বলি, একটা পজিটিভ ঘটনার উদাহরণ দিই। কিছুদিন আগে পুলিশ একজন লোকের ছেলেকে ধরে নিয়ে আসলো, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে ছাড়াই নিয়ে আসলো। খেয়াল আছে? আসিফ মাহমুদ সজীব, হ্যাঁ, সেখানে একটা ভালো কাজ করছে। ওই লোক সেটা আসলে দায়ী ছিল না, তাকে না ফুটকাট না, ওই যে পুলিশের উপর যে হামলার ঘটনা করছিল, ওই ঘটনায় একটা ছেলে, একটা বিয়ের দোকানদার ছিল, তাকে সে যে ছাড়াই নিয়ে আসছে, একটা ভালো কাজ করছে, আমি এটাকে কিন্তু খারাপ বলছি না। কিন্তু ওই ছেলেটাকে মনে করেন আমিও চিনি, আমি যে বললে পুলিশ ছাড়তো? নিশ্চয়ই না। তো ওনার কথা ছাড়লো কেন? ওনার ক্ষমতা আছে। ওই ক্ষমতা কি পুলিশের জন্য অ্যাপ্লিকেবল? পুলিশের কি সেই সাহস আছে এই ক্ষমতা? না, আমার কথা তা না, কিন্তু আমার কথা হলো কি, তাহলে আগের সরকার পুলিশের উপর প্রভাব বিস্তার করতে, এই সরকার করতেছে। প্রভাবটা নেগেটিভ কিংবা পজিটিভ সে আলোচনা পরে, কিন্তু প্রশ্নটা হলো যে করতেছে তো, তাহলে পুলিশ কি এটা আইনানুগ কাজ করছে কিনা সেটা বলেন আপনি আমাকে। আমি কিন্তু ওনাদের কথা বলতেছি না, আমি পুলিশের কথা বলতেছি। পুলিশ কি আইনানুগ কাজটা করতেছে? না, করতেছে না। কেন করতেছে না? ভয়ে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওই পয়েন্টের কারণে পুলিশ কোনো কাজই করে না। তাহলে সরকার তাদেরকে কেন অভয় দিতে পারছে না? এই যে আমাদের এই যে ইউনুস সাহেবের মতো মিষ্টি মিষ্টি আলাপ করতেছে, প্রলেপ দিচ্ছে, এই প্রলেপে কাজ হবো না রে ভাই। ইউনুস সাহেব যে ভালো বক্তৃতা দেয়, এটা তো আমি আপনি স্বীকার করার কে? সারা দুনিয়া স্বীকার করে, খুব ভালো ইনফ্লুয়েন্সার, সারা দুনিয়া স্বীকার করে। কিন্তু এই ইনফ্লুয়েন্স দেখবেন, আমাদের কাছে ইনফ্লুয়েন্সার আছে, কিন্তু সেটা ইনফ্লুয়েন্স দেয় মানুষকে কিভাবে তুমি প্রতি মাসে 5 অঙ্কের বেতন পাবা, দেয়, কিন্তু দিয়ে দিয়ে যায়, মানুষ খুব খুশি, হ্যাঁ তাহলে কালকে থেকে 5 অঙ্কের বেতন পাওয়া শুরু করবো, পায়, অথবা 5 কেজি ওজন কমাবা, পায়। এটা আরেকজন দেখবেন আপনি মাঝে মাঝে টিভিতে দেয় ডায়াবেটিস, সে ডায়াবেটিস ভালোই করে দিতে হয় সবার, আর সে সারা পৃথিবীর সব লোক খারাপ। ফিনিশিং এ বলে কি, আগে দেখতাম যে আপনার রাস্তা মধ্যে ক্যানভাস করতো, ফিনিশিং এ কয়ে কি, আমার এই ওষুধ কিনেন, আমার এই ট্যাবলেট কিনেন, আমার এটা কিনেন, এই পানি খান আর ভালো হয়ে যাবেন আপনি। ভাই এই সমস্ত বুজরুগি দেখতে দেখতে, ওগুলো তো আমরা জানি অপচিকিৎসা, রাস্তাঘাটে যেগুলো হয়। এখন রাষ্ট্রীয় পর্যায়ে এসব বুদ্ধি পরামর্শ, অপকর্ম, সিম্পল অপকর্ম। আমি আপনাকে বলছি ওই দিন। আচ্ছা, এখন মাসুদ ভাই আমাকে বলেন, তাহলে পুলিশের ভয় দূর করার কারণ কি? তাদেরকে সাহসী করার উপায় কি? সেই উপায় সবচেয়ে ভালো বলতে পারবেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ওনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু রাখা হলো না। এই জন্য উনি বলতে পারেন না, আমি বলবো কেমন করে? উনি তো বলতে গেছিল না, এখন বর্তমানে এবং উনি কিন্তু 3 দিনের মাথায় অনেক কিছু করে ফেলেছিল। তার মানে এখন আমি যদি বলি একটা মারাত্মক কথা বলি, বলবেন যে তুই তো একটা আপনি আমার বলবেন ভাই, বাইরে দেওয়ার সঙ্গে সঙ্গে। মারাত্মক কথাটা হলো যে এই সরকারই আসলে চায় না এগুলো হোক, এই সরকারই চায় নাই। এইটা এই যে একটা আন্দোলন ছিল, আন্দোলনের যে চেতনা, সেই চেতনাটা কি ছিল? যে স্বৈরাচার বিরোধী একটা চেতনা। স্বৈরাচারে কে বসে আছে চেহারাটার দিকে তাকাবো না, তার কাজটার দিকে তাকাবো। আমি স্বৈরাচার বিরোধী একটা দেশ গড়তে চাই, এইটা ডক্টর ইউনূসই চান না, এই সরকারই চায় না। লাভ কি তার? চায় না, সে এরকম একটা পরিবর্তনকে সহ্য করতে পারবে না, ওরকম একটা পরিবর্তনকে উনি বহন করতে পারবে না, এই জন্য চায় না। যে কারণে উনি কি করছে দেখেন আপনি, একদম শুরুর দিন থেকে উনি পুরো জিনিসটাকে গুবলেট পাকায় ফেলেছে। প্রথম গুবলেট পাকায় ফেলেছে যে সরকারের বাইরে একটা প্রেশার গ্রুপ হিসেবে এই ছাত্ররা থাকতে পারতো। উনি ছাত্রদের লোভের মধ্যে ঢুকাই দিছে, 2টা উপদেষ্টা বানাই দিছে, বানাই দিয়ে ছাত্র ঐক্যটাকে ধ্বংস করে দিচ্ছে। এটা ইন্টেনশনালি উনি করছেন। তারপরে কি করছে, এই ছাত্রগুলির একটা পলিটিক্যাল পার্টি বানাইতে বলছে, তোমরা একটা পলিটিক্যাল পার্টি বানাও। তার মানে পার্টি বানানো যখন সে পদত্যাগে আসেন হাইদ ইসলাম, তখন ওনারা প্রেস সেক্রেটারি বলে দিছে যে তুমি যে বলবা যে তুমি তো আগামী দিনে প্রধানমন্ত্রী। প্রেস সেক্রেটারি কয়ে দিছে যে নাহিদ ইসলাম আগামী দিনে প্রধানমন্ত্রী।
বলছে তো, তার মানে কি, তার মধ্যে লোভটা ঢুকাই দিচ্ছে, এবং লোভ ঢুকাই দেওয়ার মাধ্যমে কি করছে, ছাত্রদেরকে রাজনীতিতে নিয়ে আসছে। এখন সব ছাত্র কিন্তু আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না, সবাই এখন বিপ্লবের নায়ক হতে চায়, সেটাই মন্ত্রী সবচেয়ে হতে চায়। লাভজনক। জি, শিক্ষা ব্যবস্থাটাকে 12টা বাজে দিচ্ছে, হ্যাঁ। একটা জেনারেশনকে নষ্ট করে দিচ্ছে। কি কারণে করছে? ওদের মধ্যে যে অন্তর্গত যে চেতনাটা ছিল সেটাকে ধ্বংস করার জন্য করছে। জি, একটা জিনিস হলো কি জানেন, যখন কোনো বক্তৃতা দেওয়া হয় না, তখন যাদের সামনে বক্তৃতা দেওয়া হয় তাদেরকে গুরুত্ব দেওয়া হয়। আজকে যদি ছাত্রদের সামনে উনি বক্তৃতা দিতেন, উনি বলতেন যে ছাত্রদের ছাড়া কিছু হবে না। শিক্ষকদের সামনে বক্তৃতা দিতেন, বলতেন শিক্ষকটাই মূল। এটা সবাই বক্তৃতা করতে, এটা সবারই গুরুত্ব আছে, সবারই গুরুত্ব আছে। মানে এটা উনার কেবল না, এটা যে কেউ রিপন ভাই বড় নেতা, উনাকে নিয়ে বসাই দেন ছাত্রদের সামনে, উনি বলবেন যে ছাত্ররাই মূল। আবার কৃষকের সামনে বসাই দেন, বলবেন যে কৃষকরা প্রধান না করে দেশ চলবে না। কারণ যাদের সামনে আছে তাদের কথা বলবেন। এখন উনি বলেছেন, কি উচ্চারণ করেছেন সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্টটা হলো ওনারা কি করছেন, সেটা হলো গুরুত্বপূর্ণ। পুলিশের সঙ্গে আমাদের পুলিশ যে মানে বিগত সরকারের আমলে যে পুলিশ ছিল, পুলিশ তো ওই পুলিশই আছে না, এবং বিগত সরকারের আমলে আমাদের পুলিশ বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল সরকারকে টিকিয়ে রাখার জন্য। আর্মি চেষ্টা করে নাই, কিন্তু আর্মি চেষ্টা করে নাই বলে আর্মি বরং জনগণের পক্ষে ছিল। আর্মি জনগণের পক্ষে ছিল বলেই কিন্তু বিপ্লবটা সফল, আন্দোলনটা সফল হয়েছিল। এটা বাস্তবতা ভাই, আমি যতটুকু বুঝি সেটা আমি বললাম। আর্মি যদি গুলি করতো, মানে সরাসরি পুলিশের মতো অ্যাগ্রেসিভ হইতো, তাহলে আরও রক্তক্ষয় হতো। কোনো কিছুই থেমে থাকে না, হয়তো একসময় বিজয় আসতো, আরও রক্তের বিনিময় হতো। সেটা পুলিশ শেষ পর্যন্ত চেষ্টা করেছে। কেন করেছে? পুলিশের প্রত্যেকটা কনস্টেবলকে মনে প্রাণে শেখ হাসিনাকে ভালোবাসতো তা না, কিন্তু পুলিশের যারা মূল কমান্ড, এই বাহিনীগুলোর মূল জিনিসটা কি, তারা কিন্তু কমান্ড মেনে চলে। কি আর্মি, কি পুলিশ, কি আনসার পর্যন্ত কমান্ড তারা মেনে চলে। যখন কমান্ড না মানে তখন তারা বিদ্রোহ করে। তো এখানে কিন্তু কমান্ড ছিল সরকারের পক্ষে পুলিশের, আর্মির কমান্ড ছিল সরকার জনগণের পক্ষে। মানে শেষ মুহূর্ত পর্যন্ত বলছি, একটা পর্যায়ে পর্যন্ত ছিল ওদের পক্ষে, পরে দিয়ে আসছে। এখন তারপরে তো সরকারের পতন হয়েছে। তো পুলিশ যার পক্ষে, মানে পুলিশের কমান্ড যার পক্ষে কাজ করেছে, তা আপনারা কী করেছেন, পুলিশের মাথাগুলিকে ছেটে ফেলছে, কিন্তু অলরেডি ছেটে ফেলা হয়েছে। যারা কমান্ডিং পজিশনগুলি ছিল তারা এখন আর কেউ নাই। তাহলে যে পুলিশগুলো আছে সেই পুলিশগুলি কেমন প্রতিদ্বন্দ্বী, সেই পুলিশগুলি কি এই আন্দোলনের পক্ষের যারা শক্তি তাদের প্রতিদ্বন্দ্বী? কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বী বানিয়ে রেখেছেন। কিভাবে বানিয়ে রেখেছেন? এভাবে যে পুলিশের মধ্যে সে মনোবলটা ফিরে আসছে না। কেন আসছে না? এই কারণে যে পুলিশ মনে করে যে তারা আসলে এই সরকারের কাছে অতটা আদৃত নয়, অতটা। সেটা কি 5ই আগস্টের পরে তাদের উপর যে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায় হয়েছিল। আপনি আমাকে বলেন, আন্দোলনের পুলিশের সঙ্গে মানুষের আন্দোলনকারী বীরত্ব বেসিক্যালি ছিল শহর কেন্দ্রিক, কিন্তু গ্রামাঞ্চলেও তো পুলিশের উপর হামলা হয়েছিল। একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পুলিশ ফাঁড়িতে হামলা হয়েছিল, লুট হয়েছিল কিনা? সবচেয়ে বড় হামলাটা হলো এনায়েতপুরে। হ্যাঁ, ওখানে যে আগুন ধরিয়ে দেওয়া হলো, ওখানে কি আন্দোলন ছিল খুব বেশি একটা? ওখানে কি পুলিশ কারোর উপর গুলি ছুঁড়েছিল? ছুঁয়ে নাই তো। এটাকে অনেকে বলেন যে এই 16 বছর পুলিশের ভূমিকার কারণে জনগণ সারা দেশে পুলিশের উপর এক রকমের ক্ষোভ প্রকাশ। বিষয়টা আমি সেরকম মনে করি না। আমি সেরকম ভাবে মনে করি না যে 16 বছরে তো আর্মির ভূমিকা একরকম ছিল। ভাইরে, এই সমস্ত বাহিনীর ভূমিকাটা বেসিক্যালি নির্ভর করে কমান্ডিং পজিশনগুলির উপর। এই আর্মি 2018 নির্বাচনে যে ভূমিকা রাখছে, এই আর্মি 2014 নির্বাচনে যে ভূমিকা রাখছে, এই আর্মি এমনকি 2024 জানুয়ারি নির্বাচনে যে ভূমিকা রাখছে, সে আর্মি কি জুলাই আসে ওই ভূমিকা রাখছে? রাখেনি তো। একই তো আর্মি, একই তো। তার মানে সিচুয়েশনটা নির্ভর করে যে কমান্ডিং যা পজিশন আছে তাদের কি অবস্থা তার উপর। এখন মনে করেন এসপি সাহেব বলতেছে পুলিশকে যে তুমি লাঠিচার্জ করো, ওই কনস্টেবলের বাপের ক্ষমতা আছে লাঠিচার্জ না করার? আছে ভাই বলেন? নাই তো। এখন ওই কনস্টেবল মারা গেল,
আপনি ডিক্লেয়ার করে দিলেন যে এটা কোনো বিচার হবে না, ডিক্লেয়ার তো আপনি করছেন, বিচার হবে না কোনো, ইন্ডিমিনি দিয়ে দিয়েছেন আপনি। মানে আর ওই কনস্টেবল 5 থেকে 8 অগস্টের সময় হ্যাঁ, ওই কনস্টেবলের বাচ্চা কাচ্চা নাই, ওদের সংসার নাই, ওই কনস্টেবলের মৃত্যুর ফলে তার ফ্যামিলির যে অবস্থাটা দাঁড়াইছে, সেই ফ্যামিলিকে আপনার দেশের নাগরিক না, তার প্রতি এই রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই, দায়িত্ব আপনি পালন করছেন। আমি আমার ফ্যামিলিতে যদি এটা হত্যা হয়, কারণ আমার ভাই হত্যা হলো, আমি বিচার করলাম যে আমি এটা বিচার চাই, বিচার হলো, খুনিকে ধরা হলো, খুনিকে ফাঁসি দেওয়া হলো, আমার ভাই ফেরত আসবে? আসবে না কিন্তু, তাও আমি বিচারটা চাই কেন? আমি জানি আমি আমার ভাইকে ফেরত পাবো না, তাও আমি বিচারটা চাই কেন? মানসিক শান্তির জন্য, মানসিক শান্তির জন্য, এই ঘটনাটা আবার রিপিট না হয় সেই জন্য চাই, এই তো চাই বলেছে এটাই। তাহলে ওই পুলিশ কর্মকর্তা ও তো অর্ডার ফলো করছে রে ভাই। এখন তার সহকর্মীকে আছে, আপনি বলতেছেন যে তোমার সহকর্মী যে মারা গেছে তার কোনো বিচার আমরা করবো না, তুমি আসো আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো, করবে? আপনি মানবিক, ওদের মানুষ হিসেবে রবট তো না, মানুষ তো একটা না। তার সঙ্গে গতকালকে একসঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছে, একসঙ্গে বসে লেফট রাইট করছে, সে কমান্ডারের অর্ডার ফলো করতে যে সে মারা গেছে, অথবা সে কিছুই করে নাই, আরেকজন গুলি করছে, ওরা পাল্টা মারছে, এর গায়ে লেগে মরে গেছে। কিন্তু তার এই মৃত্যুর কোনো বিচার তো হবে না, কোনো ক্ষতিপূরণ হবে না, তার ফ্যামিলির কেউ কোনো মানে ক্ষতিপূরণ পাবে না, তার ফ্যামিলি রাস্তায় ফ্যাফে করে ঘুরবে, আর তার সহকর্মীকে আপনি বলবেন তুমি তোমার পূর্ণ উদ্যমে আসো আমরা কাজ করি, করবে? করবে? এটা করা সম্ভব? তাহলে পুলিশকে যতক্ষণ পর্যন্ত আপনি মোটিভেটেড না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই পুলিশের কাছ থেকে সার্ভিস পাবেন না। এখন আপনি বলেন তাহলে পুলিশটা এটা হবে না, সব পুলিশ বাদ দেন, তো সব পুলিশ বাদ দেন আপনি, সে বাস্তবতা আপনার আছে, পারলে বাদ দেন, বাদ দিয়ে আপনি সব পুলিশ কোত্থেকে নেবেন? ভাই, দেশ চলছে কমন সেন্সের উপর, দেশ চলছে অ্যাডহক ভিত্তিতে। কয়েকদিন আগে দেখেন না, আমাদের কমিশনার সাহেব বলছে কিছু সাহায্যকারী পুলিশ নেবে। সাহায্যকারী পুলিশটা কারা? গেলি সিকিউরিটি গার্ড। আপনি বন্ধু বান্ধব আত্মীয় ধরে নিয়ে আসবেন যে তুমি পুরো বেতন পাবা, তোমার অ্যারেস্ট করার ক্ষমতা আছে, তোমাকে ওইটা করার ক্ষমতা আছে, সব ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন। আচ্ছা, একজন ছিনতাই করে দৌড় দিল, তাকে তো দৌড়ে ধরতে হবে, এই লোক দৌড় জানে যারা আপনি নিয়ে আসতেছেন, তো দৌড় দিতে পারবো না, এর কোনো ট্রেনিং আছে নাই, তো তাকে আপনি নিয়োগ দিয়ে দিলেন। এবং আমাদের কমিশনার সাহেব বলেন ওনার নাকি এটার নিয়োগ দেওয়ার এখতিয়ার আছে, এখতিয়ার আপনি প্রয়োগ করলেন, বুঝলাম ভাই। তাহলে আপনি এই কাজটা আপনি তো আনসার নিয়ে এসে করতে পারতেন। আনসারে তো অন্তত দৌড় দেওয়ার দক্ষতাটা আছে, আনসার তো অন্তত আরো অনেক প্রশিক্ষণ আছে। তাহলে এগুলি কেন হচ্ছে? এগুলি চলছে কমন সেন্স দিয়া। কমন সেন্স গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমি কিন্তু বলি কমন সেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে কমন সেন্স দিয়ে না বড় কাজ হয় না। আপনি কমন সেন্স বলছেন, কিন্তু বিভিন্ন স্টেপস গত 7 মাসে যা নেওয়া হয়েছে পুলিশ সংক্রান্ত, এগুলো কি এক ধরনের এক্সপেরিমেন্ট? এগুলো এক্সপেরিমেন্ট না, এগুলো ওনারা এইটুকুই পারেন, যারা নিয়েছেন এই স্টেপগুলি দিয়া। আপনি যে লোকগুলি স্টেপগুলি গ্রহণ করেছেন তাদের দক্ষতাকে বিচার করবেন আপনি, যে ওনারা আসলে এইটাই পারে, এইটাই ওনাদের যোগ্যতা, এইটুকুই ওনাদের যোগ্যতা, এবং এটাই পারে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কি মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা নিয়ে চিন্তিত না? চিন্তিত, উনি বিরাট চিন্তিত, কিন্তু ওনার চিন্তার ফল হলো এইটুক, উনি এইটুকুই পারেন, আর পারেন না রে ভাই।